নমস্কার। আজকে আপনাদের শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস। বেনারসে বেড়াতে এসেছি, সঙ্গে আছেন মা ও ভাই বোনেরা। অগস্ত্য কুণ্ডের সরু একটা বালির ভিতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতলা এবং সেকেলে। এই অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তলার সঙ্গে সূর্যালোকের সম্পর্ক নেই কিছু মাত্র। তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনকয়েক লোকের সঙ্গে আলাপ হলো। তারা প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলুম নিচের কোনো ঘর কাজে লাগাতে পারা যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানলা ছিল, তবুও ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকার সম্বন্ধে বোধহয় কোনো অভিযোগ নেই। অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলুম। ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলুম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি, কিন্তু ছবিখানা ছিল পিছন ফিরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম, না, এখানা তো ছবি নয়, দামি সোনালী ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না। লম্বায় 5 হাত ও চওড়ায় 3 হাত। ফ্রেমের সোনালী রং নানা স্থানে চটে গিয়েছে দেখে বুঝল আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে বললুম, আয় রে ঝুমি, আয়। ঝুমি ল্যাচ নেড়ে মনের আনন্দে জানালে, কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাচটা কুকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভিতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাক হলুম, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালরা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে সে আর ডাকলেও আসতো না। এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময়ও গড় গড় করে গর্জন করত। তার এই ব্যবহারের কারণ বোঝা গেল না। 2-3 পরের কথা, দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি। হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বছর। দ্রুতপথে নিচে নেমে গেলুম। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল 2 চক্ষু মৃদে চিৎকারের পর চিৎকার করছে। কি রে বিমলা, কি হয়েছে রে? জুজু দাদা, জুজু, আয়নার ভেতরে জুজু। কি যাতা বলছিস? কই, আয়নার ভেতর কেউ তো নেই, খালি তুই আর আমি ছাড়া। না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার পানে তাকিয়েছিল। তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল। ব্যাপার কি? অবলা পশু ঝুমি, অবোধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই একরকম ব্যবহার করলে কেন? দুজনেই ভয় পেলে ওই আয়নাখানা দেখে? আশ্চর্য! একখানা জীর্ণ ত্যক্ত সেকেলে সাধারণ আরশি, তার অপরিষ্কার কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে? সাপটাপ বা অন্য কোনো রকম জীব? সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পিছনের ফাঁকে উকি মারলুম। কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য 2 হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলুম, কিন্তু পারলুম না, ভীষণ ভারী। অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম।
হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতো ভারী বলে মনে হচ্ছে কেন? আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিল। এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলাটি বসে বসে খবরের কাগজ পড়তে লাগলাম। দুপুরবেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভিতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নই। কে যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলুম না। দেখতে পাবার কথাও নয়, তবু কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলুম না। সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে লাগলুম বারংবার। আবার মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরাতন আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলাম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি। হ্যাঁ, সে মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছু বলা যায় না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার জিভখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ। আমি একবার একটা গলার দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম, এরও চেহারা ঠিক সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলুম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালুম, কিন্তু কই, আর কেউ তো এখানে নেই। আবার আয়নার দিকে চোখ গেল। তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই। ভূত মানি না, আর এখন অসম্ভবও কখনো সম্ভব হয় না। কিন্তু আশ্চর্য, আমার চোখের ভ্রম। নিজের মনে হেসে উঠলাম। এ হচ্ছে শিবের কাশী, আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিবানুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে হয়তো তাই বুঝতো, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত নির্বোধের কল্পনার জগতে। কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগলো। এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত। এ ঘরে কেউ নেই বটে, কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নিষ্ফলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গে। খবরের কাগজ ফেলে উপরে গেলুম। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলুম আয়নার ভিতর সে যাকে দেখেছিল তারও চেহারা হচ্ছে আজকের আমার দেখা লোকটার মতোই। গভীর বিস্ময় যেন হতভম্ব হয়ে গেল। আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হলো কেন? কুকুর ঝুমি বা ও ঘরে ঢুকতে চায় না কেন? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি, বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাবার কারণ কি? গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সবজান্তা লোক। বেনারসের নূতন এবং পুরনো সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এই বাড়িতেই আছে? আমি জিজ্ঞেস করলুম, শিবপ্রসাদ বাবুকে? কাশীর এক মহাজন, আগে বাড়িখানা ছিল তারই। তিনি এখন কোথায়? 10 বছর হলো মারা গিয়েছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়নি। কিরকম? রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরায়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের কড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সেই ঠিকরেত পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বেড়ে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললুম, তারপর? তারপর এ বাড়িখানা বিক্রি হয়ে যায়। নতুন মালিক এসে কিন্তু বেশি দিন বাস করতে পারেননি।
কেন? ওই আয়নাখানার ভয়। তার মানে? আয়নাখানার ভারী দুর্নাম আছে, নানান লোকে নানান কথা বলে। সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না, আপনাকে বলতেও চাই না। আয়নার যদি এমন দুর্নাম, তবে ওখানে ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়। নতুন মালিককে সে পরামর্শও কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলোয়নি। যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে, ওখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুড়ে আয়না? আমি বলি না, লোকে বলে। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গড়াত। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে করলুম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাচের ওপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গড়াত তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করলুম। কাচের বাকি অংশ ভেঙে গুঁড়ো হয়ে গেল। ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির উপরে ধপাস করে বসে পড়লেন।